আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আর রোটার কাফ টিয়ার। এটা শোল্ডার পেইনের একদম কমন থিং। অনেক রোগী আসে আপনাদের কাছে ব্যথা নিয়ে, শোল্ডার পেইন নিয়ে আসলেই মানে সব থেকে কমন যেটা আসে আমাদের কাছে সেটা হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আর কিভাবে আমরা রোটার কাফে টিয়ার থাকলে কিংবা রোটার কাফে প্যাথোলজি থাকলে কিভাবে আল্ট্রাসাউন্ডে বের করবো, এটা আমরা আজকে দেখাবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারবেন। আমার স্লাইডটা দেখা যায় কিনা ঠিকঠাক মতো, রেসপন্স করেন। জি, স্লাইড দেখা যাচ্ছে ভালোভাবে। হ্যাঁ, পুরোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন লার্জ করা নাই। স্ক্রিন তো লার্জ করব। আচ্ছা, দেখেন তো ভাই এখন লার্জ হয়েছে কিনা স্ক্রিন। এন্টায়ার স্ক্রিন দিতে হবে শেয়ার। জি, কিছুটা হয়েছে। এটা কি পাওয়ার পয়েন্টে? পাওয়ার পয়েন্ট আছে, এন্টায়ার স্ক্রিন দিতে হবে। এন্টায়ার স্ক্রিন দিলে এটা হবে। এখন দেখা যায় কিনা ভাই, দেখেন তো পুরোটা। জি, এখন পুরোটা দেখা যাচ্ছে। পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, তারপর শোল্ডার পেইন। আপনার নি পেইনের পরে, নি পেইন, ব্যাক পেইন, এগুলার পরেই সব থেকে বেশি যেটা আসে আমাদের কাছে সেটা হলো শোল্ডার পেইন। এবং শোল্ডার পেইনের প্রচুর রোগী আসে যাদের এক্সাক্ট ডায়াগনোসিস করতে পারলে আমাদের জন্য মানে দেখবেন যে খুবই রিওয়ার্ডিং। আমি সবসময় ক্লাসে দুই একটা কেস প্রেজেন্ট করি। সেদিন একটা রোগী আসছে, 24 বছরের একটা ছেলে। ছেলেটার সমস্যা হলো যে বাম শোল্ডারে মারাত্মক ব্যথা, মানে খুবই মানে হাই প্রোফাইল একজন সাংবাদিকের ছেলেও। স্বাভাবিকভাবে আসছে, বিভিন্ন জায়গা হয়ে জ্যাক হয়ে বিভিন্ন জায়গাতে দেখাইছে ওনাকে। কেউ কেউ বলছে যে সুপ্রাস্পাইনাটাসে ক্যালসিফিক টেন্ডিনাইটিস। আমি বললাম যে আমি আগে আল্ট্রাসাউন্ড করে আমি দেখি, না দেখলে এটা বলা যাচ্ছে না। যে সবাই এনএসআইড দিয়ে রাখছে কিন্তু রেসপন্স করে নাই। 3-4 মাস ধরে ছেলেটার ব্যথা। ওর এখন মেট্রো রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিছুটা, প্রচন্ড ব্যথা। বলে যে আগের দিন রাত্রে সারা রাত ঘুমাতে পারেনি। পরে আমার কাছে আসলো, আমি বললাম যে একটা এক্সরে করে নিয়ে আসি। এক্সরে নিয়ে আসছে। এক্সরেতে দেখলাম যে একটা ভিউয়ে কিছুটা ক্যালসিফিকেশন দেখা যায়, অর্গানাইজড ক্যালসিফিকেশন আছে। পরে আমি আল্ট্রাসাউন্ড স্ক্যান করলাম। স্ক্যান করে আমার মনে হলো যে না, মানে এটা আসলে সুপ্রাস্পাইনাটাসে ক্যালসিফিকেশন না, এটা ক্যালসিফিকেশনটা আসলে ইনফ্রাস্পাইনাটাসে। পরে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন আবার করলাম। ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখি যে তার হলো ইনফ্রাস্পাইনাটাসে আসলে স্ট্রেস করলে ব্যথাটা হয়। ক্যালসিফিকেশন ইনফ্রাস্পাইনাটাসে ডায়াগনোসিস ভুল হয়েছে। আমাদের রেগুলার স্টেজে স্যার করছে, উনিও মানে করতে পারেনি। মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা একটা বিশাল ফিল্ড। মানে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারলে, মানে আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারলে পেশেন্টকে এক্স্যাক্টলি বলতে পারবেন যে আসলে এক্স্যাক্ট প্যাথোলজিটা তার কোথায়। ওই ছেলেটা ও বলছে যে সবাই তো এনএসআইড দেয়, তা ও আবার দেখে আসছে যে স্যালাইন বারোটেস করা যায়। তা আমি বললাম যে কি কি করা যায়, আর যদি দ্রুত ইমপ্রুভমেন্ট চাও তাহলে স্যালাইন বারোটেস করে এটা আমি ক্যালসিফিকেশনটা বের করে দিতে পারি। তো ও বলছে এটা বাংলাদেশে হয়। এটা তো আমি জানি না যে স্যালাইন বারোটেস বাংলাদেশে হয়। আমি ভাবছি এটা বিদেশে হয়। এটা তো রেসপন্স খুব ভালো। ইউনিভার্সিটিতে পড়ে তো খুবই স্মার্ট। তা ও আসবে সম্ভবত সামনের দিন এসে আমাদের কাছে এটা করবে। আচ্ছা, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস জিনিসটা হলো যে এটা একটা মানে এটার আরো কিছু নাম আছে, যেমন ফ্রোজেন শোল্ডার। ইট ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই থিকেনিং এন্ড কন্ট্রাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট ক্যাপসুল এন্ড সারাউন্ডিং সাইনোভিয়াম. Adhesive capsulitis can rarely affect other sites such as ankle. এটা শোল্ডার জয়েন্ট ছাড়া অন্য জয়েন্টে হতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার। ইউজুয়ালি এটা শোল্ডার জয়েন্টে হয় এবং পেশেন্ট কমনলি প্রেজেন্ট করে শোল্ডার জয়েন্টে পেইন আর স্টিফনেস নিয়ে। যারা ডায়াবেটিক তাদের এটা কমন, যারা থাইরয়েড ডিসঅর্ডারে ভুগে তাদের এটা হতে পারে, তারপরে ডিসলিপিডিমিয়াতে হতে পারে, তারপরে যাদের ওই যে ইয়ে আছে
অটো ইমিউন ডিজিজ আছে, এদের শোল্ডার মানে রোটার কাপ কি বলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে। মানে এই রোগগুলোর যেহেতু কমনলি হয়, এই জন্য আপনার রোটার কাপে যদি ফ্রোজেন শোল্ডার নিয়ে কেউ আসে, তাহলে অবশ্যই আপনাকে তাহলে ডায়াবেটিস এক্সক্লুড করতে হবে, ডায়াবেটিসটা তার কন্ট্রোলে কিনা, তার থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা, তার ডিসলিপিডিমিয়া আছে কিনা, ঠিক আছে, এটা তার কোনো ইয়ে আছে কিনা, অটোইমিউন ডিজিজ আছে কিনা, এগুলো একটু দেখে নিতে হয়। The incidence in the general population is thought to be 3 to 5%. Adhesive capsulitis typically affects women in their 5th to 6th decade, although patients with comorbidities such as diabetes mellitus may develop the condition at earlier stage. The incidence in patients with diabetes is reported to be 2 to 4 times higher than the general population. General population এর যত হয় তার থেকে আপনার এই ইয়েদের ডায়াবেটিক পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স কিন্তু অনেক হাই জেনারেল পপুলেশনের থেকে। এই জন্য অবশ্যই আপনার রোটার কাপে যদি আপনার দেখেন যে পেশেন্ট যদি ফ্রোজেন শোল্ডার নিয়ে প্রেজেন্ট করে, তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস আছে কিনা এটা আপনার দেখতে হবে। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার presentation can be broken into 3 distinct stages. এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। সেলফ লিমিটিং মানে হলো পেশেন্টকে আপনি বলবেন যে এটা ইউজুয়ালি 2 থেকে 3 বছর পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে, এরপরে এটা অটোমেটিক আবার এটা ইমপ্রুভ করে যায়। অনেক পেশেন্ট দেখবেন এসে বলে যে আমার বাম হাতে হয়েছিল, তারপরে আবার ডান হাতে হয়েছে, বাম হাতেটা ভালো হয়ে গেছে, এরকম। মানে তার প্রেজেন্টেশন নিয়ে আসে এরকম যে তার আগে একবার হয়েছিল, তারপর আবার হয়েছে, এরকম আগেরটা ভালো হয়ে গেছে, আবার হয়েছে। এটা 3টা ডিস্টিংক্ট মানে ফেজের মধ্যে দিয়ে যায়। মানে পুরা যে ডিজিজ প্রসেসটা এটাকে যদি আমি ভাগ করি, তাহলে 3 ধরনের স্টেজের মধ্যে দিয়ে এটা ফ্রোজেন শোল্ডারটা যায়। পেশেন্টকে বলে নেবেন যে এটা 12 মাস থেকে 48 মাস পর্যন্ত থাকতে পারে। 10 to 20% কেসে আপনার পেইন এবং স্টিফনেস এটা কিন্তু যায় না, যদিও বলছে সেলফ লিমিটিং কেস, কিন্তু 10 to 20% কেসে এটা পারসিস্ট করতে পারে। এই যাতে পারসিস্ট না করে, যাতে আর্লি পেশেন্টের মোবিলাইজেশন করা যায়, মানে জয়েন্টের মুভমেন্ট আমরা আর্লি ফেরাই দিতে পারি, এই জন্যই কিন্তু আমরা এই ইন্টারভেনশন কিংবা আলাদা এই ম্যানেজমেন্ট যেগুলো আছে আমাদের, ফিজিওথেরাপি, তারপর আপনার ফার্মাকোথেরাপি, এগুলো আমরা আর্লি স্টার্ট করতে বলেছি, যাতে পেশেন্টের স্টিফনেসটা আপনার ডেভেলপটা না করে। এখন 3টা স্টেজের মধ্যে দিয়ে যে এই স্টেজ গুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 থেকে 9 মাস পর্যন্ত একটা স্টেজ, তার নাম হলো ফ্রিজিং। একদম প্রথম দিকে কি হয়, প্রথম দিকে পেশেন্টের এই যে বাইসিটাল গ্রুপ বরাবর একটু ব্যথা থাকতে পারে, শোল্ডারে সে নন স্পেসিফিক একটা পেইনের কথা বলে যে ব্যথা হচ্ছে, হাতটাতে একটু সমস্যা হতে পারে, সাবকোরাকয়েড এরিয়াতে একটু টেন্ডারনেস পেতে পারেন, এরকম দেখা যায়। ইম্পিঞ্জমেন্টের মতো হয় যে সে হাতটা উঠাইতে গেলে একটু ব্যথা পাচ্ছে, কিন্তু অত বেশি সিগনিফিকেন্ট কিছু না, এরকম একটা প্রেজেন্টেশন ইউজুয়ালি প্রথম দিকে নিয়ে আসে। তারপর আস্তে আস্তে এটা হয় কি ফ্রিজিং এর দিকে যায়। তাহলে 3টা স্টেজ কি? ফ্রিজিং, তারপর হলো ফ্রোজেন, আর একটা হলো থাওয়িং স্টেজ। এই 3টা স্টেজ মনে রাখবেন, রোগীকে বোঝানোর জন্য আপনার লাগবে যে আপনার প্রথমে থাকে হলো ফ্রিজিং স্টেজ, তারপর ফ্রোজেন হয়ে যায়, তারপর থাওয়িং হয়। থাওয়িং মানে হলো যে এটা আবার ধীরে ধীরে তার আগের ফাংশন গুলা ফেরত পেতে থাকে, এটা হলো থাওয়িং, ঠিক আছে। ফ্রিজিং কি? Freezing of patient may not present during this stage because they think that eventually the pain will resolve itself. এই স্টেজে পেশেন্ট বেশিরভাগই আমাদের কাছে আসে না। এসের ক্ষেত্রে আপনার এই ফ্রিজিং স্টেজে, আর্লি স্টেজে ফ্রোজেন শোল্ডারে পেশেন্ট খুব বেশি আপনার কাছে আসবে না। হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারের আর্লি স্টেজে। এখন as the symptom progress, the pain worsen and both active and passive range of motion becomes more restricted. এটা হয় কি, সিমটম বাড়ার সাথে সাথে হয় কি অ্যাক্টিভ এবং প্যাসিভ রেঞ্জ অফ মোশন দুইটাই সে হারাতে থাকে। ইনিশিয়ালি হয় কি যে এক্সটার্নাল রোটেশন, আমার হাতটা দেখা যায় কিনা দেখেন, ইনিশিয়ালি আপনারা নিউট্রাল পজিশন থেকে এক্সটার্নাল রোটেশন, এইটা পেশেন্টটা তার লস্ট হবে। কারণ হলো কি কোরাকো হিউমেরাল লিগামেন্ট, এই কোরাকো হিউমেরাল লিগামেন্টটা থিকেন্ড হয়ে যায়। আমাদের দেখবেন প্রায় 30 ডিগ্রির মতো এক্সটার্নাল রোটেশন হয়, এর এক্সটার্নাল রোটেশন 10 ডিগ্রি বা লেস দেন 10 ডিগ্রি হয়ে আসে। এইটা হলো প্রথম দিকে আপনি পাবেন। যদি দেখেন যে এক্সটার্নাল রোটেশন হ্যাম্পার্ড হয়েছে, শোল্ডারে পেইন আছে,
অন্যদিকে ব্যথা যদি তার খুব বেশি নাও থাকে, কিংবা অন্যদিকে রেঞ্জ অফ মোশন গুলা এখনো ইমপ্রুভ মানে পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়নি, তাহলেও আপনি বলে দিতে পারবেন যে আপনি ফ্রোজেন শোল্ডারের দিকে যাচ্ছেন। ঠিক আছে? This can eventually result the patient seeking medical consultation typically last between 3 to 9 months and is characterized by acute synovitis of the glenohumeral joint. এই যে ফ্রিজিং স্টেজ, এইটা হলো অ্যাকুট সাইনোভিয়াইটিস স্টেজ। হ্যাঁ, এটার নাম হলো ফ্রিজিং স্টেজ বা অ্যাকুট সাইনোভিয়াইটিস স্টেজ অফ দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট। তারপরে 2 নম্বর স্টেজ কি? এটা হলো ফ্রোজেন স্টেজ। তাহলে ফ্রিজিং, 2 নম্বর হলো ফ্রোজেন। ফ্রোজেন স্টেজটা কি? এটা 4 থেকে 12 মাস পর্যন্ত লাস্ট করতে পারে ফ্রোজেন স্টেজ। যেটা এখানে হয় কি, মোস্ট পেশেন্ট উইল প্রোগ্রেস টু দ্য সেকেন্ড স্টেজ। ডিউরিং দিস স্টেজ কিছু কিছু পেশেন্ট কিন্তু ফ্রোজেন স্টেজে নাও যেতে পারে, তারা ফ্রোজেন স্টেজে যাওয়ার আগে ফ্রিজিং স্টেজ থেকে ভালো হয়ে যেতে পারে। ডিউরিং দিস স্টেজ শোল্ডার পেইন ডাজ নট নেসেসারিলি ওরসেন। মানে এই স্টেজে শোল্ডার পেইন আর বাড়ে না, শোল্ডার পেইন মোটামুটি মানে কিছুটা ইমপ্রুভ করে, বাট বিকজ অফ পেইন এট দ্য এন্ড অফ রেঞ্জ অফ মোশন। সে বলবে কি যে আমি যখন মানে হাত রাখছি এই সময় আমার ব্যথা নেই, কিন্তু আমার হাত কিছুক্ষণ ওঠানোর পরে আর উঠাতে পারে না, তখন আমার প্রচন্ড ব্যথা লাগে, কোনো কিছু নিতে গেলাম প্রচন্ড ব্যথা লাগে। এটা হলো যে রেস্টিং স্টেজে ব্যথা থাকে না, কিন্তু পেশেন্ট যখন মুভ করতে চায় তখন আর মুভমেন্টের সাথে তার সিভিয়ার ব্যথা হয়, মানে মুভমেন্টটা লিমিটেড হয়ে যায়। ক্যান লাস্ট বিটুইন 4 to 12 months. The common capsular pattern of limitation has historically been described as diminished motion with external shoulder rotation being the most limited. বলছে এক্সটার্নাল শোল্ডার রোটেশন এইটা সব থেকে মানে এফেক্টেড হবে, followed closely by শোল্ডার ফ্লেকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন। বলছে কি এরপরে হবে কি, শোল্ডার ফ্লেকশন যেটা, এইটা সে 100 ডিগ্রির কম করতে পারবে, 100 ডিগ্রি করতে পারবে। শোল্ডার ফ্লেকশনটা লেস দেন 100 ডিগ্রি হবে। ইন্টারনাল রোটেশন ইউজুয়ালি এফেক্টেড হয় না, খুব কম হয়, একদম মানে ইন্টারনাল রোটেশনের শেষ দিকে গিয়ে সে একটু ব্যথা বোধ করতে পারে। ঠিক আছে? এই হলো মানে ফ্রোজেন শোল্ডারের ফ্রিজিং স্টেজের পরে ফ্রোজেন স্টেজে আপনি এইগুলো পাবেন। হ্যাঁ, তাহলে ফ্রোজেন স্টেজ কি, ফ্রিজিং স্টেজ কি, এগুলো আমাদের জানতে হবে। প্রথম স্টেজটার নাম কি হবে? প্রথম স্টেজটার নাম হবে আমাদের হলো ফ্রিজিং স্টেজ, মানে তখন ফ্রিজিং কেবল শুরু হয়েছে। ফ্রিজিং স্টেজের পরের স্টেজটা কি? ফ্রোজেন স্টেজ। ফ্রোজেন স্টেজটা কি? এই স্টেজে পেশেন্টের হাতটা রেস্ট্রিকশন, মুভমেন্টের রেস্ট্রিকশন একটা চলে আসে, তখন সে হয় কি, এই দেখা যায় অনেকেই রেস্টিং কন্ডিশনে ব্যথা থাকে না, শোল্ডারের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রেস্টিং কন্ডিশনে ব্যথা থাকে না, কিন্তু একটা মুভমেন্ট সার্টেন ইসের পরেই যখন হাতটা উঠাতে যায় তখনই তার ব্যথা হয়। হ্যাঁ, a point is eventually reached in the frozen stage where pain does not occur at the end of range of motion. বলছে যে এই ফ্রোজেন স্টেজে আরেকটা মানে পেশেন্ট যখন একদম লাস্ট স্টেজে চলে যায় তখন দেখা যায় কি যে তার লাস্ট রেঞ্জ অফ মোশনের যে এন্ড পয়েন্টে পৌঁছানোর পর্যন্ত তার কোনো ব্যথা থাকে না। থাইং স্টেজ হলো 3 নাম্বার স্টেজ। মানে থাইং মানে তো বোঝেন যে আমরা যে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থাও করে না, যে যেটা ফ্রোজেন থাকে সেটাকে থাও করতে হয়, মানে থাও মানে হলো আবার তাকে ছেড়ে দেওয়া। থাও মানে জিনিসটা এরকম যে আবার আগের মতো ছেড়ে দেয়। বিগিনস when the range of motion starts to improve. মানে থাইং স্টেজটা শুরু হবে যখন তার হাতের মুভমেন্টটা আবার ফেরত আসতে শুরু করে। Last anywhere from 12 to 42 months and is defined by a gradual return of shoulder mobility. এটা 12 থেকে 42 মাস পর্যন্ত থাকতে পারে। এই জন্য ফ্রোজেন শোল্ডারের রোগী আসলে প্রথমেই আপনি কাউন্সিলিং করে নেবেন। আপনার এই রোগটা 12 মাস থেকে 42 মাস পর্যন্ত, মানে 1 বছর থেকে 3 বছর 3.5 বছর পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে এই হাতের ব্যথা। আস্তে আস্তে এই হাতের ব্যথা চলে যাবে। 10 থেকে 20 ভাগ রোগীর ক্ষেত্রে এই হাতের ব্যথা যায় না 42 মাস পরেও, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারভেনশন লাগে, যাতে এটাই না পৌঁছায় আর্লি ইন্টারভেনশন করলে আপনার পেশেন্টের রেঞ্জ অফ মোশন ঠিক হতে পারে। এখন প্যাথোলজি কি, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ইজ ডিভাইডেড ইনটু 2 মেইন টাইপস, প্রাইমারি আর রেডিওপ্যাথিক। অনেকের ক্ষেত্রে কোনো কারণই জানা যায় না, অ্যাবসেন্স অফ প্রিসিডিং ট্রমা, কোনো ট্রমা হয় নাই, কিছু না, হঠাৎ করে হয়েছে, তাহলে এটা হলো ইডিওপ্যাথিক বা প্রাইমারি ফ্রোজেন শোল্ডার। সেকেন্ডারি কোনটা কাকে বলবো? সেকেন্ডারি হলো মেজর আর মাইনর রিপিটেটিভ ট্রমা। যদি কোনো মেজর আর মাইনর ট্রমার হিস্ট্রি থাকে, শোল্ডার আর থোরাসিক সার্জারি হয়েছে, তারপর ফ্রোজেন শোল্ডার হতে পারে। এন্ডোক্রাইনের ভিতর ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, হিমাটোলজিক্যাল কন্ডিশন, তারপর আপনার স্ট্রোক,
এরকম মানে এই ধরনের কন্ডিশনের পরে কিন্তু ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। ফ্লুরোস্কোপি, fluoroscopy কি করে? Described features of fluoroscopic arthrography include limited injectable fluid capacity of the glenohumeral joint, small dependent axillary fold, small subcapsularis bursae, irregularities of the anterior capsular insertion at the anterior neck of the humerus, আর lymphatic filling may present. এইগুলো আপনি ফ্লুরোস্কোপি করে যদি আপনি ডাই দেন তাহলে এইরকম একটা ইমেজ আপনি পাবেন যে অ্যাক্সিলারি ফোল্ড স্মল থাকবে, সাবক্যাপসুলারিস বার্সারি ইরেগুলারিটিও পাবেন, অ্যান্টেরিয়র ক্যাপসুলার ইনসারশনের ইরেগুলারিটি থাকবে, তারপরে হিউমেরাসের লিম্ফেটিক ফিলিংটা প্রেজেন্ট থাকতে পারে। এরকম আপনি একটা ফ্লুরোস্কোপিক ভিউ পাবেন। হ্যাঁ, এরপরে যদি আল্ট্রাসাউন্ড করেন, মোস্ট ইম্পর্টেন্ট হলো আল্ট্রাসাউন্ড আর হলো এই ফ্রোজেন শোল্ডার কিন্তু মেইনলি আপনি ডায়াগনোসিস করবেন হলো ক্লিনিক্যাল। এরপরে আল্ট্রাসাউন্ড করবেন, এক্স-রে করবেন, তারপর আপনার ডায়াবেটিক চেক করবেন, থাইরয়েড চেক করবেন, ডিসলিপিডেমিয়া আছে কিনা চেক করবেন, কারণ এগুলো যদি আপনার কন্ট্রোল না হয় তার আবার হবে। আল্ট্রাসাউন্ডটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমরা পেইন ফিজিশিয়ানরা আল্ট্রাসাউন্ড রেগুলার করি ফ্রোজেন শোল্ডারে। আল্ট্রাসাউন্ডে কি করবো? লিমিটেশন অফ মুভমেন্ট অফ দ্য সুপ্রাস্পাইনাটাস ইজ কনসিডার্ড এ সেনসিটিভ ভিসেল, মানে মুভমেন্ট অফ দ্য সুপ্রাস্পাইনাটাস এটা লিমিটেশন হবে। আর পেশেন্টকে আপনি বললেন, আমরা যে সুপ্রাস্পাইনাটাস বলি না, যে আপনি হাতটা এরকম ইসে নেন, দেখবেন এই রোগীগুলো ফ্রোজেন শোল্ডারের রোগীগুলো পারে না, কারণ এটা থেকে তার হয় কি যে এই মডিফাইড ক্রাস পজিশনে নিতে গেলে তার ইন্টারনাল রোটেশন হতে হয়, তারপর এক্সটেনশন হতে হয়। এগুলো এই ফ্রোজেন শোল্ডারের রোগীগুলো পারে না এই পর্যন্ত। লিমিটেড এক্সটার্নাল রোটেশন, লিমিটেড মানে যখন আপনি শোল্ডারে স্ক্যান করতে থাকবেন তখন এক্সটার্নাল রোটেশন যখন করতে বলবেন, পেশেন্টের এক্সটার্নাল রোটেশন আমরা করি না নিউট্রাল পজিশন থেকে, এটা দেখবেন পেশেন্ট পারবে না। সাবক্লিভিয়ারি টেন্ডন অ্যাসেসমেন্ট যখন করবেন এক্সটার্নাল রোটেশন, তখন দেখবেন যে এটা এক্সটার্নাল রোটেশনটা তার রেস্ট্রিক্টেড। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো না? আমার কথা শোনা যায়? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি, স্পষ্ট শোনা যাচ্ছে। আর দেখা যাচ্ছে? হ্যাঁ, স্লাইডও দেখা যাচ্ছে। এরপরে আমাদের আল্ট্রাসাউন্ডের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের থিকেন্ড কোরাকোহিউমেরাল লিগামেন্টটা থিকেন্ড হয়। মানে ফ্রোজেন শোল্ডারের মানে কোনো প্যাথোলজি না যদি না পান, আপনি সিএইচএল লিগামেন্টের থিকেনিং পাবেন। এটা থিকেনিং হয় কি রকম? নর্মাল সিএইচএল লিগামেন্টের থিকনেস হলো 1.3 মিলিমিটার, আর কোরাকোহিউমেরাল লিগামেন্টের থিকেনিং মানে এটা ফ্রোজেন শোল্ডারে হবে হলো 3 মিলিমিটার বা তার বেশি। ঠিক আছে? থিকেনিং অফ দ্য ইনফেরিয়র গ্লিনোহুমেরাল ক্যাপসুল, ইনফেরিয়র গ্লিনোহুমেরাল ক্যাপসুলকে যদি আপনি স্ক্যান করেন দেখবেন যে থিকেন পাবেন। ইকোজেনিক ম্যাটেরিয়াল অ্যারাউন্ড দ্য লং হেড অফ দ্য বাইসেপস অ্যাট রোটার কাপ ইন্টারভাল, মানে ইকোজেনিক সাবস্টেন্স পাবেন লং হেড অফ দ্য বাইসেপস এর রোটার কাপ ইন্টারভাল এর ওই এরিয়াতে, এবং ইনক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস অ্যাট রোটার কাপ ইন্টারভাল। তাহলে আমরা আল্ট্রাসাউন্ডে কয়েকটা পজিটিভ সাইন পাবো। সেটা হলো যে আপনি রোটার কাপ ইন্টারভাল যেখানে, ওইখানে আল্ট্রাসাউন্ডের প্রোব ধরবেন, ধরার পরে আপনি ওইখানে ইয়ে দিবেন, দেখবেন যে কালার নেই কিনা। ডপলার এইখানে দেখবেন যে আপনার এখানে ভাস্কুলারিটি ইনক্রিজের কারণে এখানে ইয়ে হবে, কালার ইফেক্টটা আসবে আল্ট্রাসাউন্ডের। ঠিক আছে? তারপরে হলো আপনার ওই থিকনেস, রোটার কাপ রোটার কি বলে থিকেন, কোরাকোহিউমেরাল লিগামেন্টটা এটা থিকেন পাবেন। এটা 1.3 মিলিমিটার মতো নরম অংশে থাকে, আর আপনার যদি ফ্রোজেন শোল্ডার থাকে সেটা হবে 3 মিলিমিটার বা তার বেশি। আর এক্সটার্নাল রোটেশন লিমিটেড হবে, এক্সটার্নাল রোটেশনটা লিমিটেড হয়ে যাবে। এখন দেখেন আপনার কোরাকোহিউমেরাল লিগামেন্ট যেটা, সেটা আপনি স্ক্যান করলে কোরাকোহিউমেরাল লিগামেন্ট কোথায় থাকে, কোথা থেকে কোথায় আসে। কোরাকোহিউমেরাল লিগামেন্ট হলো আমাদের এই রোটার কাপ ইন্টারভাল, যেটা রোটার কাপ ইন্টারভালের মানে এটার রূপটা তৈরি হয় হলো এই কোরাকোহিউমেরাল লিগামেন্ট দিয়ে। ঠিক আছে? কনডেন্সড কোরাকোহিউমেরাল লিগামেন্ট মিলে হলো রোটার কাপ ইন্টারভাল, যেটা ওইটার রূপটা তৈরি করে। আর হলো মিডিয়ালি থাকে, দেখেন মিডিয়ালি আসে হলো আমাদের, এটার নাম হলো সুপিরিয়র গ্লিনোহুমেরাল লিগামেন্ট। আর রোটার কাফের মিডিয়ালি যদি আপনি রোটার কাপ ইন্টারভাল যে এরিয়াটা, এটার গুরুত্ব হলো এটার জন্য। এখানে আমি কালার ইফেক্ট পাবো, কারণ ভাস্কুলারিটি ইনক্রিজ থাকবে, বাইসেপস মানে লং হেড অফ দ্য বাইসেপস এর চারপাশে ইকোজেনিক সাবস্টেন্স পেতে পারে, আমি ফ্লুইড পাওয়া যায় অনেক সময়। ঠিক আছে? তারপর হলো এইখানে আপনার রোটার কাপ ইন্টারভালে আপনার ভাস্কুলারিটি হাই হবে। আর যখন আমি এরকম কোরাকয়েড প্রসেস থেকে রোটার কাপ ইন্টারভাল পর্যন্ত আমার ইয়ে ধরবো, আল্ট্রাসাউন্ড প্রোবটা ধরবো, তখন আমি কি পাবো?
কোরাকয়েড প্রসেস থেকে রোটার কাপ পর্যন্ত। হ্যাঁ, এইখানে এই যে দেখেন এই জায়গায় একটা লিগামেন্টের মতো দেখা যাচ্ছে, এইটার নাম হলো কোরাকোহিউমেরাল লিগামেন্ট। হ্যাঁ, এই কোরাকোহিউমেরাল লিগামেন্টের থিকনেসটা আমি মাপবো, যেটা কি 3 মিলিমিটারের মতো কিনা। 3 মিলিমিটারের মতো হলে তখন আমি বলবো যে এটা থিকেন্ড। ঠিক আছে, এটা হলো নিউট্রাল পজিশনে আমরা দেখবো। নিউট্রাল পজিশন কিছুটা নিউট্রাল পজিশনে হয় কি, কিছুটা স্ট্রেসড হয়। এখন এমআরআই এর যে ফাইন্ডিং, এমআরআই কিন্তু আবার এটার ফাইন্ডিংটা কিছুটা চেঞ্জ হবে কোরাকোহিউমেরাল লিগামেন্ট। আপনারা বলতে পারেন যে ওই জায়গায় আমরা বললাম যে 3 মিলিমিটার, এখানে এমআরআই আমি কোরাকোহিউমেরাল লিগামেন্ট 4.1 মিলিমিটার কেন? এমআরআই পেশেন্ট থাকে কি হয়, পেশেন্ট এভাবে শুয়ে থাকে হাত দুই পাশে রেখে, আর আল্ট্রাসাউন্ড যখন করি আমরা নিউট্রাল পজিশনে পেশেন্টের হাতটা এইভাবে রাখি, কিছুটা স্ট্রেসড থাকে, যার জন্য এটা কোরাকোহিউমেরাল লিগামেন্টটা কিছুটা পাতলা হবে। কিন্তু এমআরআই পাবেন আপনি হলো 4.1 মিলিমিটার বা তার বেশি। এমআরআই নর্মাল কোরাকোহিউমেরাল লিগামেন্টের থিকেনিং থাকে হলো 2.7 মিলিমিটার, সেটা হবে 4.1 মিলিমিটার বা তার বেশি। ঠিক আছে, the sign of adhesive capsulitis are variable with some, but rarely all of the following expected can be present. T2 intensity of the inferior glenohumeral ligament on T2 flat saturated sequence. T2 flat saturated sequence আপনি inferior যে GH লিগামেন্টটা ওইটা আপনি পাবেন হলো হাইপার ইন্টেন্স পাবেন। হ্যাঁ, সাবকোরাকয়েড ট্রায়াঙ্গেল সাইন পাওয়া যায় কোরাকয়েডের নিচে যে ইয়েটা, ওইটা কি পাবেন আপনি জয়েন্ট ক্যাপসুল থিকেনিং পাবেন। anterior capsular thickening greater than 3 মিলিমিটার and abnormal hyper intensity, এখানে হাইপার ইন্টেন্স পাবেন, থিকেন পাবেন অ্যান্টেরিয়র জয়েন্ট ক্যাপসুল। যেটা অ্যাক্সিলারি পাউচ থিকেনিং পাবেন 3 to 4 মিলিমিটার, has been shown to be specific for adhesive capsulitis in some studies but not others. Abnormal soft tissue thickening within the rotor interval with signal alteration, আর রোটার কাপ ইন্টারভাল আপনি ফ্লুইড পাবেন বলে এটা সিগন্যাল অল্টারেশন থাকে, এটা থিকেনিং থাকে, abnormal thickening থাকে। abnormal soft tissue in casing the biceps anchor, আর variable capsule at synovial enhancement within the axillary recess and rotor interval. Chronic frozen shoulder may show low T2 signal and pericapsular scanning. আচ্ছা, এই যে আমরা যে এমআরআই ফাইন্ডিং আর হলো আপনার আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং, আপনারা এটা ভালো করে পড়ুন, কারণ এগুলো কিন্তু সব জায়গায় নাই। জাস্ট আপনার আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংটাও যদি আপনার বুঝতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে রোটার ক্যাপসুলে মানে আমি কি কি পাচ্ছি। এটা আমি পাইছি, যার কারণে আমি এটাকে ফ্রোজেন শোল্ডার বলতেছি। ঠিক আছে, ট্রিটমেন্ট এন্ড প্রগনোসিস বলছে adhesive capsulitis is typically self-limiting disease that improves over 1 to 2 years. The treatment options include physiotherapy, তারপর হলো NSAID, এগুলো হলো ওরাল মেডিকেশন আমরা দেই, ফিজিওথেরাপি, NSAID এগুলো। কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, এটার আপনার এভিডেন্স খুবই হাই। কর্টিকোস্টেরয়েড ইনজেকশন করতে পারেন 20 to 40 মিলিগ্রাম ট্রায়াসিনোলন ইনজেক্ট করি। তারপর আমরা হলো শোল্ডার জয়েন্ট হাইড্রো ডিস্টেনশন করি বা হাইড্রো ডাইলেটেশন করি। এটা হলো যে আমরা শোল্ডার জয়েন্ট হাইড্রো ডাইলেটেশন করি হলো এটার অনেক জায়গায় অনেক রকম আছে। 32, কেউ বলছে 32 52 ml পর্যন্ত দিতে হয় ফ্লুইড শোল্ডার জয়েন্ট ক্যাপসুলের মধ্যে, যাতে ক্যাপসুলটা রাপচার হয়। এটা নিয়েও স্টাডি আছে। ক্যাপসুল রাপচারের থেকে বলছে যে ক্যাপসুল প্রিজার্ভ করলে আউটকাম ভালো হয়। ক্যাপসুল রাপচারের থেকে দ্রুত রেঞ্জ অফ মোশন এবং পেইন দ্রুত ইমপ্রুভ করে। সুতরাং ফ্লুইডটা এমন ভাবে দিতে হবে যেন মানে অ্যাডিকুয়েট ফ্লুইড কখন বলবো, যখন ক্যাপসুলের মধ্যে অ্যাডিকুয়েট ফ্লুইড থাকবে এবং ক্যাপসুলের মধ্যে ফ্লুইড দেখা যাবে, সেটাই হলো অ্যাডিকুয়েট ফ্লুইড। সেটা বলছে 24 to 29 ml এই পর্যন্ত যদি ফ্লুইড দেওয়া হয় সব থেকে আউটকাম ভালো হয়। ঠিক আছে, ক্লোজ ম্যানিপুলেশন আন্ডার অ্যানেস্থেসিয়া অর আর্থ্রোস্কোপিক ক্যাপসুলার রিলিজ উইথ লাইসিস অফ দ্য অ্যাডহেশন, এইগুলো একটার পর একটা স্টেপ আপনি করতে পারেন। প্রথমে ফিজিওথেরাপি, NSAID, তারপর আপনার পেইন কিলার, অন্য পেইন কিলার দিয়ে ট্রাই করবেন, সাথে ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, হাইপারথাইরয়েডিজম এগুলো থাকলে ট্রিট করবেন। এটাতে ইমপ্রুভ না করলে আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দেবো। আমি যেটা করি আমি ইন্ট্রাআর্টিকুলার কর্টিকোস্টেরয়েড দিই না, আমি করি কি সুপ্রাস যে স্ক্যাপুলার নার্ভ আছে আমাদের, নার্ভটা আমি ব্লক দিই। ব্লক দিয়ে কি করি, সাথে সাবক্যাপসুলার এরিয়াতে মানে সাবডেলটয়েড বার্সা এই এরিয়াতে আমি এই স্টেরয়েড দিই, 20 থেকে 40 মিলিগ্রাম স্টেরয়েড দিই, সাথে লোকাল অ্যানেস্থেটিক দিই। এরপরে আমি হলো রোটর কাপ ইন্টারভ্যাল দিয়ে শোল্ডার হাইড্রো ডিস্টেনশন করবেন। শোল্ডার হাইড্রো ডিস্টেনশন করবেন আপনার নর্মাল স্যালাইন দিয়ে 5% ডেক্সট্রোজ দিয়ে করতে পারেন, আউটকাম বেশ ভালো। যদি রোটর কাফ ইন্টারভ্যাল দিয়ে করতে পারেন, রোটর বলছে এক্সিলেন্ট, 3 months আউটকাম, 3 months এর মধ্যে রোটর কাফ ইন্টারভ্যাল দিয়ে করলে সব থেকে ভালো।
এর সাথে আরেকটু করতে পারেন হলো রোটার আমাদের যে কোরাকোহিমিনাল লিগামেন্টের নিচ দিয়ে জাস্ট একটু স্টেরয়েড এবং লোকাল অ্যানেস্থেটিক দিয়ে আসবেন, পেশেন্ট দ্রুত ইমপ্রুভ করবে। ঠিক আছে, এই হলো আমাদের ফ্রোজেন শোল্ডারের ম্যানেজমেন্ট। ফ্রোজেন শোল্ডারে আপনারা, আমি আশা করি সবাই বুঝতে পারছেন যে ফ্রোজেন শোল্ডার কিভাবে ডায়াগনোসিস করে এবং ফ্রোজেন শোল্ডারে মানে কি কি ম্যানেজমেন্ট করা যায়। তার কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের কারো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ফ্রোজেন শোল্ডার কোশ্চেন আছে। আমি যে সুপার স্ক্যাপুলার ওটা দিব, এটা কি স্ক্যাপুলার স্পাইনে ওখানে দিব নাকি জয়েন্টের কাছে যে আর্টিকুলার ব্রাঞ্চ আছে ওখানে দিব? ইউজুয়ালি সুপার স্ক্যাপুলার নার্ভে আপনি যদি আর্টিকুলার ব্রাঞ্চে দিতে পারেন সেটা তো মানে বেস্ট। যদি আর্টিকুলার ব্রাঞ্চে দিতে পারেন তাহলে পরে আমি যেটা করি, এটা আমি বলি নাই আসলে, কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি করি কি, শোল্ডার জয়েন্টের আর্টিকুলার ব্রাঞ্চ ব্লক দিই। একটা হলো যে আপনার ওই জাস্ট ইয়েতে ল্যাব্রামের ওইখানে আর্টিকুলার ব্রাঞ্চকে মানে জাস্ট পিছন থেকে আমি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ঢুকে ওইখানে আমি আর্টিকুলার ব্রাঞ্চে ব্লক দিই। তারপরে আমি এখানে অ্যাক্সিলারি নার্ভ ব্লক দিই, আর্টিকুলার ব্রাঞ্চ অ্যাক্সিলারি নার্ভে, আর হলো ল্যাটারাল পেক্টোরাল নার্ভ ব্লক দিই ক্রকের প্রসেসের উপরে। এটাতে পুরো জয়েন্টটাই ব্লক হয়, জয়েন্টের মানে সেন্সরি সাপ্লাই বেশ ভালো ব্লক হয়। এরপরে আমি করি কি, ম্যানিপুলেশন করে দিই, জয়েন্টে ইনজেকশন দেওয়ার পরে ম্যানিপুলেশন করে দিই। হ্যাঁ, এটা করতে পারেন, পেশেন্টের ম্যানিপুলেশন করে দিলে পেশেন্টের আউটকাম কিন্তু বেশ ভালো হয়। দুইটা বুঝছে, একটা হচ্ছে গিয়ে আর্টিকুলার ব্রাঞ্চ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, আরেকটা কোনটা মিস করছে? আরেকটা কোন নার্ভ ব্লক করেন? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এটা থাকে হলো, এটা হলো অ্যান্টেরিয়র ক্যাপসুল এরিয়াকে সাপ্লাই দেয়, মানে শোল্ডার জয়েন্টের অ্যান্টেরিয়র ক্যাপসুলার এরিয়াকে সাপ্লাই দেয়। ল্যাটারাল পেক্টোরাল নার্ভটা হলো কোরাকয়েড যে প্রসেস এর উপরে থাকে, জাস্ট কোরাকয়েড প্রসেসের উপরে নিডল দিয়ে এটার উপরে মানে ফিল ব্লক করে দিয়ে আসতে হয়। সবগুলোকে স্টেরয়েড দিয়ে করেন? স্টেরয়েড তো আপনার কাছে থাকেই, আপনি স্টেরয়েড আর লোকাল অ্যানেস্থেটিক যেটা থাকে স্টেরয়েড দিয়ে দিলে করলে একটু ব্লকটা প্রলং হবে, করতে পারেন। আচ্ছা ঠিক আছে, বাকিরা বুঝতে পারছেন ফ্রোজেন শোল্ডার। তাহলে ফ্রোজেন শোল্ডারের ডায়াগনোসিস মেইনলি হলো ক্লিনিক্যাল। আমরা মেইনলি দেখবো কি প্রথম দিকে কি হবে, এক্সটার্নাল রোটেশনটা তার মানে হ্যাম্পার্ড হবে এবং লেস দ্যান 10 ডিগ্রি হয়ে যায় প্রথম দিকে। একদম ইনিশিয়াল স্টেজে খালি শোল্ডারে নন স্পেসিফিক শোল্ডার পেইন থাকে, ঠিক আছে, সব মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় না। তারপরে পেশেন্টকে বলবেন যে যখন 3টা স্টেজে যাবে, ফ্রিজিং, ফ্রোজেন আর একটা হলো থাউইং। হ্যাঁ, এই 3টা স্টেজ দিয়ে যেতে যেতে তার প্রায় মানে 3-3.5 বছর পর্যন্ত লাগতে পারে যদি সবগুলো স্টেজ যায়। যে একদম ফ্রিজ হয়ে গেলে তখন হয় কি, পেশেন্টের রেস্ট্রিকশন, মুভমেন্ট রেস্ট্রিকশন সব দিকেই মানে তার ফ্লেকশনে রেস্ট্রিক্টেড হয়, লেস দেন 100 ডিগ্রি হয়। তারপর হলো এক্সটেনশন রেস্ট্রিক্টেড হয়। পেশেন্টের এক্সটার্নাল রোটেশন তো একদম প্রথমেই ধরবে, এক্সটার্নাল রোটেশন রেস্ট্রিক্টেড হয়, অ্যাবডাকশন করতে পারে না, এরকম সবগুলা মুভমেন্টেই তার রেস্ট্রিকশন চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি করে দিই, ইন্টারভেনশন করে দিই, পেশেন্টের দ্রুত রেঞ্জ অফ মোশন ফেরত আসে। এখন আমি আপনাদেরকে আল্ট্রাসাউন্ড করলে রোটার কাফ টিয়ারে কি কি পাবেন সেটা দেখাবো। হ্যাঁ, দেখেন তো আমার ইয়েটা দেখা যায় কিনা, প্রেজেন্টেশনটা দেখা যায় কিনা? দেখা যাচ্ছে। আচ্ছা, রোটার কাফ টিয়ারে কি কি আমরা পেতে পারি? দ্য প্রিভ্যালেন্স অফ টিয়ার ইনক্রিজ উইথ এজ, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফাইন্ডিংস আর ইমপিঞ্জমেন্ট অ্যান্ড আর্ক অফ পেইন সাইন, আর পেইন হোয়াইল লোয়ারিং দ্য অ্যাবডাক্টেড আর্ম। আর্ক অফ পেইন সাইন হলো যে মানে আপনার যদি পেশেন্টের রোটার কাফে টিয়ার থাকে তাহলে আপনি কি পাবেন, ইমপিঞ্জমেন্ট হয়, যে সে উঠাতে পারবে না, উঠাতে গেলে একটা জায়গায় সে আটকে যাবে, সে ফ্লেকশনে হোক বা অ্যাবডাকশনে হোক বা এক্সটার্নাল রোটেশন ইন্টারনাল রোটেশনে কোনো একটা জায়গায় আটকে যাবে, ব্যথা হবে, সেটা হলো ইমপিঞ্জমেন্ট। আর আরেকটা পাবো কি, আর্ক অফ পেইন সাইন। আর্ক অফ পেইন সাইন হলো যে পেশেন্টকে বলবেন অ্যাবডাক্ট করো, আর্ম অ্যাবডাক্ট করবে, অ্যাবডাক্ট করার পর সে আর্মটা নামাবে, নামাতে গেলে সে ব্যথা হবে, পেইন হয় লোয়ারিং দ্য অ্যাবডাক্টেড আর্ম। সুপ্রাস্পাইনাটাস উইকনেস, অনেক সময় সুপ্রাস্পাইনাটাস উইকনেস পাবেন, নাইট পেইন এন্ড উইকনেস অফ দ্য এক্সটার্নাল রোটেশন সিন ইন ইনফ্রাস্পাইনাটাস টিয়ার। যদি কারো নাইট পেইন থাকে এবং এক্সটার্নাল রোটেশন করতে তার উইকনেস হয়, তাহলে তখন আপনি চিন্তা করবেন ইনফ্রাস্পাইনাটাস টিয়ার, এগুলোও থাকতে পারে। তাহলে সব থেকে কমন টিয়ার হলো সুপ্রাস্পাইনাটাস, তারপরে ইনফ্রাস্পাইনাটাস টিয়ার হয়, এই দুটা হলো সব থেকে কমন। ঠিক আছে, এটিওলজি কি? ও আরেকটা বলি যে
আফটার 40 যদি নাইট পেইন থাকে, শোল্ডারের জয়েন্টে নাইট পেইন মানে শোল্ডার জয়েন্টে উইকনেস আছে, নাইট পেইন আছে, আর্ক অফ পেইন সাইন পজিটিভ, তাহলে আপনি ধরে নেবেন যে এটা তার রোটার কাফে টিয়ার আছে। ঠিক আছে, আফটার 40 নাইট পেইন যদি থাকে, যদি তার আর্ক অফ পেইন সাইন আপনি পান, অথবা পেইনের পেশেন্টের শোল্ডারে যদি উইকনেস থাকে, তাহলে আপনি ধরে নেবেন তার রোটার কাফে টিয়ার আছে। এটিওলজি কি? ইম্পর্টেন্ট কজেস ইনক্লুড ট্রমাটিক, অ্যাকুট, ক্রনিক, রিপিটেটিভ এরকম হতে পারে, অথবা ডিজেনারেটিভ। কি ডিজেনারেটিভ হতে পারে? ইমপেজমেন্ট, যেমন সাব অ্যাক্রোমিয়াল সাবকোরাকয়েড বার্সা আছে। ঠিক আছে, সাব অ্যাক্রোমিয়াল বা সাবকোরাকয়েড ইমপেজমেন্ট কিছু আছে, এটার কারণে রিপিটেড মানে ফ্রিকশন হয়। টেন্ডন ডিজেনারেশন, টেন্ডনের ডিজেনারেশন হয়েছে, হাইপোভাস্কুলারিটি, টেন্ডনের ভাস্কুলারিটি লস্ট হয়েছে, এসব কারণে এটা ছিঁড়ে যেতে পারে। লোকেশন কি? রোটার কাফ টিয়ার ক্যান এফেক্ট each one of the rotor cuff tendon and more than 3 to 5. বলছে রোটার কাফ টিয়ার যে কোনো টেন্ডনে হতে পারে, যে এটা এমনকি এক বা একাধিক টেন্ডনে হতে পারে। এটা হলো সাবক্যাপসুলারিস টেন্ডন টিয়ার হতে পারে, সুপ্রাস্পাইনাটাস টেন্ডন টিয়ার হতে পারে, ইনফ্রাস্পাইনাটাস টেন্ডন টিয়ার হতে পারে, সেকেন্ড মোস্ট কমন, আর হলো টেরিস মাইনর টেন্ডন টিয়ার। এই চারটা টেন্ডনেরই এক বা একাধিক টেন্ডন টিয়ার থাকতে পারে। হ্যাঁ, এর ভিতর সবথেকে কমন কোনটা? আমাদের সুপ্রাস্পাইনাটাস। টেন্ডন ইনসারশন, টেন্ডন ইনসারশনে কি হয় আপনার? টেন্ডন ইনসারশন পয়েন্ট বা ফুট প্লেট ওপেন ডিজেনারেটিভ সেন্স হয়। তাহলে ফুট প্লেটে যেটা হয় এটা হলো ডিজেনারেটিভ। যদি আপনি ফুট প্লেটে দেখেন যে এই জায়গায় মানে টিয়ার হয়েছে বা ফুট প্লেটে ইরেগুলারিটিস আছে, ফুট প্লেটে আপনি আল্ট্রাসাউন্ড ধরছেন ইরেগুলারিটিস, আমি এক্সরে দেখেও আমি অনেক সময় বলে দিতে পারি যে আপনার টেন্ডনে মানে মনে হয় ঝামেলা হয়েছে। এক্সরেতে যদি আমি দেখি যে মানে ইয়ে হয়ে গেছে ওই ফুট প্লেট ওই এরিয়াতে ডিজেনারেশন বা অস্টিওআর্থ্রাইটিক সেলস আছে, তখন আমি বলি যে না ভাই আপনার টেন্ডনে ঝামেলা আছে, চলেন আল্ট্রাসাউন্ড করি। ক্রিটিক্যাল জোন টিয়ার ডিজেনারেটিভ আর ট্রমা রিলেটেড। ক্রিটিক্যাল জোনে যদি হয় তাহলে ডিজেনারেটিভ বা ট্রমা রিলেটেড, আর মায়োটেন্ডিনিয়াস জাংশনে ওপেন ট্রমা রিলেটেড ইনফ্রাস্পাইনাটাস মাসল মোস্ট অফটেন। মায়োটেন্ডিনিয়াস জাংশন মানে মাসুলার টেন্ডনের জাংশন ইউজুয়ালি ট্রমা রিলেটেড হয়, আর ক্রিটিক্যাল জোন যেটা সেখানে ডিজেনারেটিভ বা ট্রমা রিলেটেড টিয়ার হয়। এখন সাবটাইপ কি? মডিফিকেশন অফ দ্য অরিজিনাল কডম্যান ক্লাসিফিকেশন মে বি ইউজড টু ক্যাটাগরাইজ টিয়ার। ফুল থিকনেস রোটার কাফ টিয়ার, এটা ম্যাসিভ রোটার কাফ টিয়ার বা হর্স বাই ফ্লপ টিয়ার, হর্স বডি ফ্লপ টিয়ার, এইভাবে ফুল থিকনেস টিয়ারকে দুই ভাগে ভাগ করা যায়। পার্শিয়াল থিকনেস টিয়ার যেটা, এগুলা আপনারা জাস্ট একটু পড়ে রাখবেন, সব আপনাদের লাগবে না। ফুল থিকনেস টিয়ারে অনেক সময় এটা রিপেয়ার করতে হয়। ঠিক আছে, পার্শিয়াল থিকনেস টিয়ারে আমাদের পেইন ফিজিশিয়ানদের কাজ করার সুযোগ আছে। ইন্ট্রাসাবস্টেন্স টিয়ার, নট ইন কমিউনিকেশন উইথ দ্য জয়েন্ট সারফেস অর দ্য বার্সাল সারফেস। যদি ইন্ট্রাসাবস্টেন্স কখন বলবো? যদি আমাদের এই যে টেন্ডনটার বার্সাল সারফেসটাও ছিঁড়ে নাই, আবার আর্টিকুলার সারফেস ছিঁড়ে নাই, শুধু টেন্ডনের মাঝখানের অংশ ছিঁড়ছে, তাহলে তার নাম হবে কি? পার্শিয়াল থিকনেস রোটার কাফ টিয়ার বা ইন্ট্রাসাবস্টেন্স টিয়ার। তারপরে আর্টিকুলার সাইডের টিয়ার, আর্টিকুলার সারফেসে যদি টিয়ার হয় তাহলে কি? রিমনেন্ট টিয়ার, আর্টিকুলার সারফেস টিয়ার অফ দ্য ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্টে যদি টিয়ার হয় with tendon delamination or interstitial tear. If the gap is filled with fluid, then it is called cleavage tear or rotor cuff tear. বলছে যে remnant tear কখন বলবো? আর্টিকুলার সারফেসে টিয়ার যখন হবে ফুটপ্রিন্টে, ফুটপ্রিন্টের আর্টিকুলার সারফেসে যখন টিয়ার হবে তখন আমরা বলবো remnant tear। ঠিক আছে, ফুটপ্রিন্ট মানে হলো টেন্ডনটা যেখানে লাগে, আমাদের বোনসের সাথে যেখানে লাগে তার নাম হলো ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্টে যদি আর্টিকুলার সারফেস টিয়ার হয় তার নাম হলো remnant tear। আপনাদের নাম মনে রাখার দরকার নেই, জাস্ট আপনারা মানে স্লাইডটা বারবার দেখবেন। আর বার্সাল সারফেসে টিয়ার হতে পারে, ক্রিটিক্যাল জোন টিয়ার পার্শিয়াল আর ফুল থিকনেস টিয়ার হয়। তাহলে আমাদের টিয়ার মেইনলি হলো ইন্টারস্টিশিয়াল টিয়ার, আর্টিকুলার সারফেস টিয়ার বা বার্সাল সারফেস টিয়ার। এই তিন এরিয়াতে টিয়ার হয়। ক্রিটিক্যাল মানে আর্টিকুলার সাইডে টিয়ার হতে পারে, বার্সাল সারফেসে টিয়ার হতে পারে, আর হলো ইন্টারস্টিশিয়াল টিয়ার হতে পারে। ক্রিটিক্যাল জোন টিয়ার পার্শিয়াল আর ফুল থিকনেস টিয়ার হতে পারে ক্রিটিক্যাল জোনে। এখন আল্ট্রাসাউন্ড আমরা কি বলবো? আল্ট্রাসাউন্ড may have up to 90% sensitivity and specificity. It can also reveal other mimics like tendinosis, calcific tendinitis, subacromial subdeltoid bursitis, greater tuberosity fracture, adhesive capsulitis. greater tuberosity তে অনেক সময় ফ্র্যাকচার হয়, এভালশন ইনজুরি থাকে। হ্যাঁ, এগুলো আল্ট্রাসাউন্ড দিয়ে বের করা যায়। তারপরে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস তো আপনারা কিভাবে বের করবেন আমি একটু আগে আপনাদের পড়াই দিচ্ছি, এই লেকচারের শুরুতে আছে। ফুল থিকনেস টিয়ার এক্সটেন্ড ফ্রম দ্য বার্সাল টু দ্য আর্টিকুলার সারফেস। যদি ফুল থিকনেস টিয়ার হয় তাহলে কি হবে? সেটা বার্সাল সারফেস থেকে একদম আর্টিকুলার সারফেস পর্যন্ত যাবে, হোয়াইল পার্শিয়াল থিকনেস টিয়ার আর
focal defect in the tendon that involves either the bursal or articular surface. ফুল থিকনেস হলো বার্সাল সারফেস থেকে একদম টিয়ারটা নিচ পর্যন্ত যাবে আর্টিকুলার সারফেস পর্যন্ত। আর যদি পার্শিয়াল থিকনেস হয় তাহলে হবে ইদার বার্সাল সারফেস অর articular surface টিয়ার হবে। ফুল থিকনেস appear on ultrasound as hypoechoic or anechoic defect in the tendon. Full thickness appear on ultrasound as hypoechoic or anechoic defect in the tendon. আর টেন্ডনের মধ্যে আপনি হাইপোইকোইক আর অ্যানিকোইক একটা এরিয়া পাবেন একদম বার্সাল এরিয়া থেকে নিচ পর্যন্ত আর্টিকুলার সারফেস পর্যন্ত। ডিউ টু দ্য ফ্লুইড রিপ্লেসিং দ্য টেন্ডন, ওই জায়গায় যেহেতু সেরার কারণে টেন্ডন থাকবে না, ফ্লুইড থাকবে, কার্টিলেজ শ্যাডো গেটস accentuated, giving a double cortex or cartilage interface. এই ফুল থিকনেস টিয়ারে আপনি একটা জিনিস পাবেন, সেটা হলো যে ডাবল কর্টেক্স বা কার্টিলেজ ইন্টারফেস সাইন। এটা একটা মানে মারাত্মক সাইন, যেটা খুব সহজে দেখেই আপনি বুঝতে পারবেন যে তার টেন্ডনে টিয়ার আছে কিনা। Also, due to the defect, overlying peribursal fat dips down into the tendon gap, creating a sagging peribursal fat sac. যে আমাদের পেরিভার্সাল যে ফ্যাট প্যাড আছে, পেরিভার্সাল ফ্যাট প্যাডটা যেহেতু টেন্ডন ছিঁড়ে গেছে, টেন্ডন গ্যাপ হয়ে গেছে, তাহলে কি হবে, পেরিভার্সাল ফ্যাট প্যাডটা ওর ভিতর দিয়ে মানে নিচে নেমে আসে, তার নাম হলো স্যাগিং পেরিভার্সাল ফ্যাট সাইন। ঠিক আছে, তাহলে এইগুলা হলো আমাদের ডাইরেক্ট সাইন, ইনডাইরেক্ট সাইন। দুই ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। ডাইরেক্ট আল্ট্রাসাউন্ডে আমি কি পাবো, নন ভিজুয়ালাইজেশন অফ দ্য সুপ্রাস্পাইনাস টেন্ডন, লেয়ার বাই লেয়ার কাউন্ট করবেন, স্কিন, সাবকিউটানিয়াস টিস্যু, তারপরে পাবেন আপনি ডেলটয়েড মাসল, ডেলটয়েড মাসলের নিচে হলো পেরিভার্সাল ফ্যাট, কি বলে ডেলটয়েড মাসলের নিচে আপনি পাবেন হলো বার্সা, বার্সার সাথে পেরিভার্সাল ফ্যাট থাকবে, তার নিচে পাবেন আপনি হলো সুপ্রাস্পাইনাস টেন্ডন। তারপরে আপনি পাবেন হলো আর্টিকুলার সারফেস, আর্টিকুলার সারফেসের প্রথমে কার্টিলেজ পাবেন, তারপরে পাবেন হলো মানে কার্টিলেজের একটা হাইপোইকোইক একটা লাইন পাওয়া যাবে, যেটা রেগুলার একটা লাইন থাকে। হ্যাঁ, এখন আপনি যদি কোনো দেখেন যে কোনো লাইন মিসিং, তাহলে আপনি বুঝবেন যে ওই লাইনটা, ওই এরিয়াটা মিসিং, মানে ওই এরিয়াটা নাই, মানে ওইখানে হয়তো রাপচার বা টিয়ার হয়েছে কিছু। তাহলে নন ভিজুয়ালাইজেশন অফ দ্য সুপ্রাস্পাইনাস টেন্ডন, যদি সুপ্রাস্পাইনাস টেন্ডন যেহেতু সব থেকে বেশি ইয়ে হয় সুপ্রাস্পাইনাস, দেখলেন যে আপনি আল্ট্রাসাউন্ড করে সুপ্রাস্পাইনাস টেন্ডন আপনি পাচ্ছেন, তাহলে সুপ্রাস্পাইনাস টেন্ডনটা আপনার মিসিং। হাইপোইকোইক ডিসকন্টিনিউটি অফ দ্য টেন্ডন, টেন্ডনের ডিসকন্টিনিউটি থাকবে এবং হাইপোইকোইক থাকবে। ইনডাইরেক্ট সাইন কি পাবো, ডাবল কর্টেক্স সাইন। ইনডাইরেক্ট সাইনের মধ্যে পাবো হলো ডাবল কর্টেক্স সাইন। জয়েন করতেছে। ইনডাইরেক্ট সাইনের মধ্যে কি পাবো দেখেন, ডাবল কর্টেক্স সাইন বা কার্টিলেজ ইন্টারফেস সাইন, স্যাগিং পেরিভার্সাল ফ্যাট সাইন, কম্প্রেসিবিলিটি, মানে আপনি প্রোব দিয়ে কম্প্রেস করলেন, দেখবেন যে ওই জায়গায় আপনি কম্প্রেস করলে ওই এরিয়াতে আপনি কম্প্রেস করতে পারবেন, মানে পেরিভার্সাল ফ্যাটের লেয়ারটা আরো নিচে নেমে আসবে, তারপর মাসল অ্যাট্রফি হবে। আল্ট্রাসাউন্ড করে আপনি দেখবেন যদি টিয়ার থাকে, টিয়ার থাকলে হয় কি সুপ্রাস্পাইনাস যে আমাদের ইয়েটা মাসলটা, এইটা আপনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করবেন, এটাতে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো অ্যাট্রফি থাকে, সুপ্রাস্পাইনাস মাসলটা অ্যাট্রফি হয়, দুই নম্বর হলো ফ্যাট ডিপোজিশন হয়, ডিজিজের কারণে এখানে ফ্যাট ডিপোজিশন হয়। আল্ট্রাসাউন্ড করলে আপনি দেখবেন যে অন্য পাশের সাথে ইকোজেনিসিটি, এইটার ইকোজেনিসিটি আর নর্মাল সাইডের ইকোজেনিসিটি, এটার দুইটার মধ্যে ডিফার করতেছে। তাহলে আমরা কি কি পাবো আল্ট্রাসাউন্ড করে যদি টিয়ার থাকে, ডাইরেক্ট সাইনের মধ্যে পাবো নন ভিজুয়ালাইজেশন অফ দ্য সুপ্রাস্পাইনাস টেন্ডন, যদি সুপ্রাস্পাইনাস বা ইনফ্রাস্পাইনাস যেটা রাপচার হবে সেটা আমি ভিজুয়ালাইজেশন করতে পারবো না। হাইপোইকোইক ডিসকন্টিনিউটি ইন দ্য টেন্ডন, টেন্ডনের ডিসকন্টিনিউটির কারণে ওইখানে একটা হাইপোইকোইক এরিয়া পাবো যেখানে ফ্লুইড দিয়ে ভরে থাকবে। ঠিক আছে, তার কারণে এখানে একটা হাইপোইকোইক এরিয়া পাবো। ইনডাইরেক্ট সাইন কি পাবো, ডাবল কর্টেক্স সাইন, মানে হলো যে আপনার টেন্ডন রাপচার হওয়ার কারণে বা টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে, এটার একটা নাম ডাবল কর্টেক্স সাইন, আর একটা নাম হলো কার্টিলেজ ইন্টারফেস সাইন বা ডাবল কর্টেক্স সাইন। দেখবেন যে ওই কার্টিলেজের উপরে, তো কার্টিলেজ তো হাইপোইকোইক একটা লাইন পাওয়া যায়, কার্টিলেজের উপরে আপনি একটা মানে আরেকটা লাইনের মতো পাবেন, হাইপারিকোইক একটা লাইনের মতো পাবেন, সেটার নাম হলো ডাবল কর্টেক্স সাইন বা কার্টিলেজ ইন্টারফেস সাইন। তারপর স্যাগিং পেরিভার্সাল ফ্যাট সাইন, পেরিভার্সাল যে ফ্যাটটা ওইটা স্যাগিং হবে, ওটা মনে হবে যে ঝুলে পড়ছে। ঠিক আছে, স্যাগ। এরপরে কম্প্রেসিবিলিটি, আপনি প্রোব দিয়ে যদি কম্প্রেস করেন দেখবেন যে প্রোবটা এখানে, প্রোবটা আপনি রেখে কম্প্রেস করবেন, দেখবেন কম্প্রেসিবল স্ট্রাকচারটা। মাসল অ্যাট্রফি হবে, আপনার কি হবে, সুপ্রাস্পাইনাস যে মাসল থাকবে, মাসলটাকে আপনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখবেন মাসলের বেলিতে এটা অ্যাট্রোফাইড হয়ে গেছে। সেকেন্ডারি অ্যাসোসিয়েটেড সাইন আর কর্টিক্যাল ইরেগুলারিটি অর গ্রেটার টিউবারসিটি, এই যে আমাদের গ্রেটার টিউবারসিটিতে যদি সুপ্রাস্পাইনাসের এই ফুট প্লেটের এই এরিয়াতে যদি আপনার টিয়ার হয়,
তাহলে দেখবেন কর্টিক্যাল ইরেগুলারিটি পাবেন আপনার সুপ্রাস্পাইনাটাসের যে এই ফুট প্লেট এরিয়াতে, ঠিক আছে। শোল্ডার জয়েন্ট ডিফিউশন, জয়েন্টে অনেক সময় ডিফিউশন পাবেন শোল্ডার ফ্লুইড এবং দা বাইসেপস টেন্ডন। বাইসেপস টেন্ডন যখন আমরা স্ক্যান করবো তখন দেখবেন যে বাইসেপস টেন্ডনের সাথে টেন্ডিনাস এরিয়াতে আপনারা ফ্লুইড পাবেন, ঠিক আছে। ফ্লুইড ইন দ্য অ্যাক্সিলারি পাউচ এন্ড পোস্টেরিয়র রেসিস, অ্যাক্সিলারি পাউসে আপনি যদি স্ক্যান করেন তাহলে পরে ফ্লুইড পাবেন, পোস্টেরিয়র রেসিসেও আপনি ফ্লুইড পাবেন। এখানে দেখেন সুপ্রাস্পাইনাটাস টেন্ডন টিয়ার, কি কি ধরনের টেন্ডন টিয়ার হতে পারে দেখেন। ইলাস্ট্রেশন অফ দ্য লং অ্যাক্সিস, একটা লং অ্যাক্সিসে আমরা ইয়ে করছি এ, আর শর্ট অ্যাক্সিস হলো বি। আমরা কি কি পাই? টু দা সুপ্রাস্পাইনাটাস টেন্ডন শোজ দা আর্টিকুলার যে এটা অ্যারো দেখানো হয়েছে, অ্যারো দিয়ে হলো আর্টিকুলার এরিয়া হলো এটা, আর্টিকুলার এরিয়া, ঠিক আছে। আর বার্সাল এরিয়া হলো এটা, বার্সাল সারফেস হলো, বার্সার নিচে থাকবে বার্সাল সারফেস, আর্টিকুলার সারফেসের উপরে থাকবে আর্টিকুলার সারফেস, হ্যাঁ। আর এটা হলো গ্রেটার টিউবারসিটি এরিয়া। সারফেস অফ দ্য সুপ্রাস্পাইনাটাস টেন্ডন সি এন্ড ডি, বলছে যে এই সি এন্ড ডি তে দেখেন সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের টিয়ার দেখানো হয়েছে। আর্টিকুলার সারফেসের, এটা হলো আর্টিকুলার সারফেসের পার্শিয়াল থিকনেস টিয়ার, আর এটা দেখানো হয়েছে কন্ট্রাক্ট দ্য আর্টিকুলার সারফেস এন্ড হ্যালিন কার্টিলেজ। বলছে যে যেখানে আর্টিকুলার সারফেস আর হ্যালিন কার্টিলেজের যে এরিয়াটা জাস্ট হলো এখানে আমাদের পার্শিয়াল থিকনেস টিয়ার, আর্টিকুলার সারফেস, এবং এটা হলো আমাদের যে এই ফুটপ্রিন্ট, যেটা ফুটপ্রিন্টের এরিয়াটাও কিন্তু কিছুটা টিয়ার হয়েছে, যার কারণে এখানে যদি আপনি আল্ট্রাসাউন্ড ধরেন দেখবেন কি এই গ্রেটার টিউবারসিটি এই এরিয়াতে আপনি ইরেগুলারিটিস পাবেন, কর্টিক্যাল ইরেগুলারিটিস পাবেন। আর এটা একটা পিওর কর্টিক্যাল সারফেস টিয়ার, ঠিক আছে। আর্টিকুলার সারফেসের জাস্ট টিয়ার হয়ে গেছে, টিয়ার হয়ে এখানে ফ্লুইড ফিল হয়েছে, এখানে আপনি আল্ট্রাসাউন্ড করলে ইকোজেনিসিটি হাইপোইকুইক পাবেন। এইটা একটা দেখেন আইতে কি ফুল থিকনেস, আই আর যে এটা ফুল থিকনেস টিয়ারের ইয়ে দেখাইছে। ফুল থিকনেস মানে হলো বার্সাল সারফেস থেকে আর্টিকুলার সারফেস পর্যন্ত টোটালটা টিয়ার আছে। এইখানে যদি আপনি আল্ট্রাসাউন্ড ধরেন তাহলে পরে গ্রেটার টিউবারসিটি এরিয়াতে আপনি কর্টিক্যাল ইরেগুলারিটিস পাবেন। এখানে দেখবেন অস্টিওফাইটস এর মতো লাগবে, আপনারা এই নিচে আল্ট্রাসাউন্ড করলে যেমন অস্টিওফাইটস পান, এই জায়গার এরিয়াটা আপনি ইরেগুলার পাবেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ইনডাইরেক্ট সাইন যে এখানে একটা টিয়ার হয়েছে, ঠিক আছে, ফুটপ্রিন্ট এরিয়াতে। অ্যাসোসিয়েটেড বোন ইরেগুলারিটিস, তারপর এখানে বাইসেপস টেন্ডন দেখাচ্ছে, এটা আপনার দেখাচ্ছে যে ফুল থিকনেস টিয়ার এক্সটেন্ড ফ্রম আর্টিকুলার সারফেস। এখানে এই যে আমাদের রোটর কাফ ইন্টারভাল থেকে আমাদের এইখানে দেখেন যে গ্রেটার টিউবারসিটি এই এরিয়াতে কি বলে, এখানে হলো সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের শর্ট অ্যাক্সিসে পুরোটাই টিয়ার দেখাচ্ছে বার্সাল সারফেস থেকে আর্টিকুলার সারফেস পর্যন্ত। এটা দেখেন যে সুপ্রাস্পাইনাটাস ফুল থিকনেস টিয়ার, কমপ্লিট টিয়ার। এখানে কি পেরিবার্সাল যে ফ্যাট প্যাড, এটার স্যাগিং আছে কিছুটা, এটার স্যাগিং বা হার্নিয়েশন, এটার একটা নাম, আরেকটা নাম পেরিবার্সাল মানে ভার্সাল হার্নিয়েশন অথবা স্যাগিং অফ দ্য পেরিবার্সাল ফ্যাট প্যাড। এটা দেখেন ডেল্টয়েড মাসলের পরে সুপ্রাস্পাইনাটাস মানে সাব ডেল্টয়েড যে বার্সা পেরিবার্সাল ফ্যাট প্যাড, এই এরিয়াটা দেখেন স্যাগিং আছে। এরপরে বার্সাল সারফেস থেকে আর্টিকুলার সারফেস পর্যন্ত এইখানে দেখেন একটা হাইপোইকুইক একটা জোন পাওয়া যাচ্ছে, এটা ফ্লুইড ফিল্ড একটা এরিয়া। এই এরিয়াটাই হলো আমাদের ফুল থিকনেস টিয়ার ইন্ডিকেট করতেছে। এবং দেখেন এই যে আমার কার্সারটা দেখা যায় কিনা, কার্সারের নিচে এই আমি যেটা বলছিলাম যে কার্টিলেজের উপরে হাইপারিকুইক একটা জোন পাবেন যদি ফুল থিকনেস টিয়ার হয়। এইটার নাম হলো, এই হাইপারিকুইক যে এরিয়া জোনটা দেখা যাচ্ছে শাইনি জোন, এইটার নাম হলো ডাবল কর্টেক্স সাইন বা কার্টিলেজ ইন্টারফেস সাইন, ডাবল কর্টেক্স সাইন বা কার্টিলেজ ইন্টারফেস সাইন। বিতে আসেন, বিতে দেখা যাচ্ছে একটা শর্ট অ্যাক্সিসে যদি সুপ্রাস্পাইনাটাসের আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান করি তাহলে দেখা যাবে এইখানে দেখেন পেরিবার্সাল ফ্যাট প্যাড নিচের দিকে নেমে আসছে একটু, পেরিবার্সাল ফ্যাট প্যাড, তারপর ডেল্টয়েড হার্নিয়েশন আছে, এটা ডেল্টয়েড হার্নিয়েশন বোঝাচ্ছে, এটা একটা ইনডাইরেক্ট সাইন। ডেল্টয়েড মাসল দেখেন এইখানে যতটুকু ডেল্টয়েড মাসলের থিকনেস, এই টিয়ারের উপরে কি ডেল্টয়েডের থিকনেস ততটুকু আছে? নাই, ডেল্টয়েডটা মনে হচ্ছে একটু নিচে নেমে গেছে, থিকনেসটা এখানে কম। তারপরে দেখেন আর্টিকুলার সারফেসে যে কার্টিলেজ থাকে, তো আর্টিকুলার সারফেসে প্রথমে থাকে কার্টিলেজের উপরে এইখানে তো ফুল থিকনেস মানে ফুল থিকনেস একটা টিয়ার পাওয়া গেছে, এটা একটা ফুল থিকনেস টিয়ারের এই টিয়ার এরিয়াতে এখানে তার সুপ্রাস্পাইনাটাস নাই, এখানে আছে হলো ফ্লুইডের কারণে হাইপোইকুইক জোন।
হাইপোইকুইক জোনের পরেই এখানে যে কার্টিলেজ ইন্টারফেস সাইন দেখা যাচ্ছে, আমরা কি পাচ্ছি? কার্টিলেজের উপরে একটা শাইনি একটা ইকোজেনিক লেয়ার পাচ্ছি, এটার নাম হলো কার্টিলেজ ইন্টারফেস সাইন বা ডাবল কর্টেক্স সাইন। এইটা খুবই একটা মানে স্ট্রং এভিডেন্স যে এখানে তার সুপ্রাস্পাইনাটাসে টিয়ার আছে। হ্যাঁ, এখানে দেখেন সুপ্রাস্পাইনাস টিয়ারের পরে রিট্রাকশন হয়ে গেছে, এখানে সুপ্রাস্পাইনাটাস টেন্ডনই তার নাই। অনেক সময় এরকম পাবেন, ফুল থিকনেস টিয়ারে সুপ্রাস্পাইনাটাস টেন্ডনই আপনি পাবেন না, ঠিক আছে? এতে দেখেন শর্ট এতে দেখা গেছে হলো লং এক্সিসে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন নাই, বি তে শর্ট এক্সিসে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন নাই, জাস্ট হলো পেরিভার্সাল ফ্যাট প্যাড, তার নিচেই আপনার এই যে কার্টিলেজ এবং ডাবল কর্টেক্স সাইন পাওয়া যাচ্ছে। সি তে কি আছে দেখেন, শোজ অ্যানিকোইক ডিসরাপশন অফ দ্য টেন্ডন ফাইবার। এই যে এখানে কার্ভের মাঝখানে যে অ্যানিকোইক ডিসরাপশন অফ দ্য টেন্ডন ফাইবারটা ডিসরাপ্টেড হয়ে গেছে, এখানে টেন্ডন ফাইবার নাই। ডি শোজ অ্যানিকোইক এন্ড আইসোইকুইক হেটেরোজেনিয়াস ডিসরাপশন অফ দ্য টেন্ডন ফাইবার। এই যে দেখেন টেন্ডন ফাইবার গুলা হাইপোইকুইক হাইপারিকুইক এরকম মানে হেটেরোজেনিয়াস একটা ইকোজেনিসিটি পাওয়া যাচ্ছে, যে টেন্ডন ফাইবার গুলা ডিসরাপ্টেড ছিঁড়ে ছিঁড়ে গেছে এরকম, ঠিক আছে? এরকম পাবে। এখন বার্সাল সাইড পার্শিয়াল থিকনেস টিয়ার, তারপর হলো টিয়ার কন্টাক্ট দ্য বার্সাল সারফেস, এটা জি আর এইচ এ দেখেন কি দেখাচ্ছে, জি আর এইচ এ ইন্ট্রাসাবস্টেন্স টিয়ার। এখানে কি ইতে কি দেখাচ্ছে, ইতে আপনার হলো আমাদের পার্শিয়াল সারফেস টিয়ার, পার্শিয়াল থিকনেস টিয়ার। তারপরে কি হয়েছে আমাদের গ্রেটার যে টিউবারসিটি, সেই এরিয়াটা আমি কি পাবো, যে এই ফুট প্লেট এরিয়াতে কর্টিক্যাল ইরেগুলারিটিস আছে এখানে, তার মানে এটা একটা আমার পার্শিয়াল থিকনেস টিয়ার। শর্ট অ্যাক্সিসে এটা যদি আমি শর্ট অ্যাক্সিসে দেখি, শর্ট অ্যাক্সিসে কি দেখা যাচ্ছে দেখেন, শর্ট এক্সিসে এফ এ শর্ট এক্সিসে দেখা যাচ্ছে এই যে আমাদের এগুলো কিন্তু বুঝতে হবে, এটা হলো সাবক্যাপসুলারিস টেন্ডন, তারপর হলো এই আমাদের লং হেড অফ দ্য বাইসেপস, রোটার কাফ ইন্টারভাল, তারপর হলো সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, এইভাবে আসে শর্ট এক্সিসে। হ্যাঁ, এখন সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের দেখেন বার্সাল সারফেসে টিয়ার আছে, পার্শিয়াল থিকনেস টিয়ার এরকম। বার্সাল সারফেসের পরে আমি একটা হাইপোইকুইক এরিয়া পাবো, তারপরে হলো টেন্ডন পাবো এরকম। এরপরে দেখেন জিতে কি দেখা যাচ্ছে, জিতে দেখা যাচ্ছে হলো ইন্ট্রাসাবস্টেন্স টিয়ার, এটা হলো সাবস্টেন্সের মাঝখানে টিয়ার, resides within the tendon not in contact with the articular or bursal surface, এটা হলো টেন্ডনের ভিতরেই টিয়ার, ঠিক আছে? টেন্ডনের এটা আর্টিকুলার সারফেস কেউ ধরে নাই, বার্সাল সারফেস কেউ ধরে নাই, তাহলে এটা একটা ইন্ট্রাসাবস্টেন্স পার্শিয়াল থিকনেস টিয়ার, ঠিক আছে? জিআরএস হলো ইন্ট্রাসাবস্টেন্স পার্শিয়াল থিকনেস টিয়ার, এইভাবে বলবো। এখানে এতে কি দেখা যাচ্ছে দেখেন, এতে এতে the ultrasound image of supraspinatus tendon in long and short axis shows well-defined anechoic disruption of the tendon fiber curved arrow. Is এখানে curved arrow দেখা যাচ্ছে, which surrounds the hypoechoic tendon stump. Hyperechoic tendon stump কে সারাউন্ড করছে and distally and create a mixed hypoechoic and hyperechoic appearance. Note contact with the articular surface. Articular surface contact করছে, cortical irregularities of the greater tuberosity. Greater tuberosity cortical irregularities দেখা যাচ্ছে, and lack of volume loss. Volume loss এটার ভলিউম লসটাও এখানে এখানে দেখা কর্টিক্যাল এরিয়াতে আপনি ইরেগুলারিটিস পাচ্ছেন, তারপর আপনার এখানে একটা হাইপোইকুইক জোন পাচ্ছেন টেন্ডনের মধ্যে। এইগুলা দিয়ে আপনি কি বলতে পারেন যে এখানে একটা টেন্ডনের আর্টিকুলার সারফেসে টিয়ার আছে। হ্যাঁ, বার্সাল সারফেস পর্যন্ত পুরোপুরি এখনো যায়নি, আর্টিকুলার সারফেসে একটা পার্শিয়াল থিকনেস টিয়ার আছে। এইখানে দেখেন আবার একই রকম লং অ্যাক্সিসে সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, দেখেন এখানে একটা কার্টিলেজ ইন্টারফেস সাইনের মতো দেখা যাচ্ছে, তারপরে আপনার টেন্ডনের মাঝখানে একটা অ্যানিকোইক বা হাইপোইকুইক একটা জোন আছে, তারপরে তার পাশে হাইপারিকুইক এরিয়া, কর্টিক্যাল ইরেগুলারিটিস আছে, তার মানে এগুলো হলো আমাদের পার্শিয়াল থিকনেস টিয়ার আছে এখানে আর্টিকুলার সারফেসে। এইটা একটা বিতে কি দেখা যাচ্ছে, well-defined hypoechoic disruption of the tendon fiber with a mixed hypoechoic appearance distally, not contact with the hypoechoic hyaline cartilage and the articular surface. Cortical irregularities of the greater tuberosity দেখা যাচ্ছে, lack of volume loss, the subacromial subdeltoid bursa is thickened and isoechoic to tendon. তো subacromial subdeltoid bursa এটা থিকেন্ড হয়েছে এবং আইসোইকুইক টেন্ডনের সাথে আইসোইকুইক হয়ে গেছে।
এটা দেখেন একটা, এটা হলো যে আমাদের কর্টিক্যাল যে সারফেস বা আর্টিকুলার সারফেসে টিয়ার নাই, কিন্তু সাবডেল্টয়েড বা সাব মানে বার্সাল সারফেসে এটা টিয়ার আছে। তাহলে এটা একটা পার্শিয়াল থিকনেস বার্সাল সারফেস টিয়ার, ঠিক আছে। এইটা কি, এটা দেখেন বার্সাল সারফেসে কিছু টেন্ডন দেখা যাচ্ছে, কিন্তু আর্টিকুলার সারফেসে এই জায়গায় কোনো টেন্ডন নাই, এবং ডাবল কর্ড মানে এইখানে ডাবল কর্টেক্স সাইনোভিয়ার পরিষ্কার না, কিন্তু হাইপোইকুইক একটা ফ্লুইড লেয়ার দেখা যাচ্ছে। তার মানে এটা হলো একটা পার্শিয়াল থিকনেস টিয়ার হবে। হ্যাঁ, এই যে বার্সাল হার্নিয়েশন, বার্সা কিভাবে হার্নিয়েশন হয় বা বার্সাল স্যাগিং কিভাবে হয়, ঠিক আছে। টেন্ডন যদি টিয়ার হয়ে যায় তাহলে বার্সাল এরিয়াটা যে তার ধরে রাখার জায়গা নেই, বার্সাল এরিয়াটা নিচের দিকে চলে আসে, তাহলে এটা একটা হয় বার্সাল হার্নিয়েশন পাওয়া যায় এরকম, ঠিক আছে। এটা হলো ডাবল কর্টেক্স সাইন বা কার্টিলেজ ইন্টারফেস সাইন। আমি কি বলছিলাম, কার্টিলেজের উপরে আপনি সুপ্রাস্পাইনাটাস বা ইনফ্রাস্পাইনাটাসের নিচে দেখবেন কার্টিলেজটা কিরকম দেখা যায়। কার্টিলেজ যদি আপনার এরকম, কার্টিলেজ হাইপোইকুইক থাকার কথা, ঠিক আছে, একটা ব্ল্যাক একটা এরিয়া থাকার কথা, তার উপরে যদি শাইনি একটা লেয়ার পান, শাইনি একটা ইকোজেনিক একটা লেয়ার পান, তখন নাম হবে হলো কার্টিলেজ ইন্টারফেস সাইন, ঠিক আছে। এটা একটা ইনডাইরেক্ট এভিডেন্স অফ সুপ্রাস্পাইনাটাস টেন্ডন টিয়ার। এইগুলা এই এটা আমি দিয়ে দেবো, আপনারা বারবার দেখবেন, দেখলে আপনারা অবশ্যই মানে এই টেন্ডনের যে প্যাথোলজি, টেন্ডনের টিয়ার, এগুলা বের করতে পারবেন, ঠিক আছে। এগুলো যদি আপনারা বারবার দেখেন তাহলে পরে অবশ্যই আমার ধারণা আপনারা সবাই এই শোল্ডারের আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারবেন। এখন আপনাদের কোনো আছে কিনা, কোয়ারি আছে কিনা? শোল্ডারটা আসলে একটু মানে খুব ঠিকই, শোল্ডারটা ঠিক মতো পারলে দেখবেন যে বেশিরভাগ রোগীর মানে ব্যথা রোগীর আপনারা ম্যানেজ করতে পারবেন। শোল্ডার জয়েন্ট যদি পারবেন তাহলে রোগী ফেরত যাবে না আর কি। কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আমার কথা শোনা যায়? কথা শোনা যায়? জি ভাই, শোনা যায়। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে এটা আপনারা দেখেন এক দুইবার, দেখে তারপরে আমরা আবার ইয়ে করব আপনাদের কোশ্চেন থাকলে। ইশতিয়াক ভাই, কোনো কোশ্চেন? আপা, সাবিহা আপা? ভাইয়া আজকে ভালো করে কনসেন্ট্রেশন দিতে পারি না এই ক্লাসে, স্লাইডটা ভালো করে দেখি, আচ্ছা, আমি হ্যাঁ পরে আপনার সাথে অবশ্যই আবার অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমরা ইয়েটা দিয়ে দিচ্ছি, একটু পরে আমি এটা শেয়ার করে দেবো। হ্যাঁ, সবাই আপনারা আবার দেখেন, রেকর্ডিং আছে আমাদের, ঠিক আছে। বাই, তাহলে বেশি টপিক রাখি নাই। এরপরে আল্ট্রাসাউন্ডে আমি হলো শোল্ডারটা দেখায় দেবো একদিন। হ্যাঁ, এই পরে শুক্রবার সম্ভবত শোল্ডারটা আমি মানে সবাইকে আমার আল্ট্রাসাউন্ডে একটু স্ক্রিন কথা আছে। দেখায় দেবো। ওই যে হ্যাঁ নেক্সট আপনি যেদিন একটা আল্ট্রাসোনো গাইডের মানে শোল্ডারের একটা যেদিন একটা প্র্যাকটিক্যাল সেশন রাখবেন, ওইটা শুক্রবার হলে ভালো হয়, ওই ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপা, ওইটা শুক্রবারই রাখবো, ঠিক এটা আছে, শুক্রবারই রাখবো।